হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি ডাকিনী তন্ত্রের পরবর্তী অংশ নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী থেকে ডাকিনী তন্ত্রের দ্বিতীয় পর্ব। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরলে ষষ্ঠীচরণ বলল, বাবা মশাইকে একটা মেয়ে ছেলে ফোন করেছিল। হ্যাঁ, আমি বললাম উনি বেরিয়েছেন। তখন বলল পরে ফোন করব। ড্রয়িং রুমে ঢোকার মুখে টেলিফোন বাজল। কর্নেল বললেন, ওই শোন, ফোন করছে, তুই কফি নিয়ে আয় শিগগির। ষষ্ঠী ফোনকে ফোং বলে। কর্নেলের মুখেও ফোং শুনলে সে বেজার হয়। তুম্ব মুখে চলে গেল। বুঝলাম কফিটা প্রচণ্ড করা হবে। ফোন তুলে সাড়া দিয়ে কর্নেল বললেন, বলো অপর্ণা, গিয়েছিলে? বলো। আচ্ছা, তারপর? কর্নেল কিছুক্ষণ হু দিয়ে গেলেন। তারপর বললেন, ঠিক আছে, সময় মতো আমাকে জানাবে। টেলিফোন রেখে ইজি চেয়ারে বসে কর্নেল বললেন, অপর্ণা আমার এখান থেকে সোজা সুদর্শনের বাড়ি গিয়েছিল। গেটের কাছে দাঁড়িয়ে কারো সারা শব্দ পাইনি। তখন বাড়ি ফিরে দেখে সুদর্শন ওর জন্য অপেক্ষা করছে। বললাম, বাহ, তারপর? অপর্ণাকে নাকি শেষ দেখা দেখতে গেছে। শুনে অপর্ণা ওকে অনেক বুঝিয়েছে। অপর্ণার মাও বুঝিয়েছেন। রাত্রে ওখানে থাকার জন্য পিড়াপিড়ি করেছেন, কিন্তু সুদর্শন থাকেনি। সত্যি ভদ্রলোক বদ্ধ পাগল। কর্নেল টাকে হাত বুলিয়ে বললেন, তবে আজ রাতে সে আত্মহত্যা করবে না বলেছে। চণ্ডীতলা আশ্রমে তার বাবার গুরুদেবের কাছে যাবে, তাকেও সব কথা জানিয়ে বিদায় নেবে, ফিরে এসে আত্মহত্যা করবে। উত্তেজিত ভাবে বললাম, কর্নেল, ব্রহ্মানন্দজি কি করবেন আমি বাজি রেখে বলতে পারি। বলো, শোনা যাক। ওর আত্মহত্যার সায় দেবেন, তবে তার আগে সব প্রপার্টি আশ্রমের নামে লিখিয়ে নেবেন। ওইসব সাধু শিষ্যদের মধ্যে দুধে অ্যাডভোকেট থাকা স্বাভাবিক। ব্রহ্মানন্দজি ওকে বলবেন, তুমি যখন মরবে ঠিক করেছো মরো, তবে তুমি মরলে তোমার প্রপার্টি ওই খারাপ মেয়ে ছেলেটা পাবে, সেটা কি ঠিক? কর্নেল হাসলেন। উইলে সত্যি কি আছে আমরা এখনো জানি না জয়ন্ত। অবনী মৈত্র মিথ্যাও বলতে পারে। শুধু এইটুকু বুঝেছি, সুদর্শনের বাবার গুরুদেবের সঙ্গে তার সম্ভবত শত্রুতা আছে। এটা খুব স্বাভাবিক। অবনী একজন তান্ত্রিক, কাজেই সে নিজেও ও বাড়িতে কিংবা অন্য কোথাও আশ্রম করতে চাইবে। এবং গোপা হবে তার সাধন সঙ্গিনী। ষষ্ঠী কফি আনলো। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, তোমার থিওরিটা মন্দ না, তবে তার আগে জানা দরকার উইলে সত্যি কি আছে। কলকাতার অ্যাটর্নি মহলে আমার কিছু জানাশোনা আছে। সুদর্শনের বাবা সদানন্দ বাবু কার মক্কেল ছিলেন জানা দরকার। সুদর্শনের বাবার নাম আপনি জানেন? ওদের ঘরের দেওয়ালে একটা ছবিতে নাম এবং জন্ম মৃত্যুর তারিখ লেখা আছে। আমি ওসব লক্ষ্য করিনি। কর্নেল চুপচাপ কফি খেতে থাকলেন। ওর মুখ দেখে টের পাচ্ছিলাম ষষ্ঠী কফিটা প্রচণ্ড কড়া করেছে। আমারটা অবশ্য স্বাভাবিক। একটু পরে কর্নেল চুরুট ধরিয়ে বললেন, ও ঘরে সুদর্শনের মায়ের ছবি দেখিনি। সুদর্শন নিজের ঘরে রেখেছে নিশ্চয়ই, রিং করে জেনে নিন না। ওকে পাচ্ছি কোথায়? অপর্ণাকে বলেছে আজ রাত্রেই ট্রেনে কৃষ্ণনগর চলে যাবে। তারপর চণ্ডীতলা যেতে অসুবিধে নেই। সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি পাওয়া যায় সব সময়। নদীর ধারে নাকি বেশ বড় আশ্রম। আচ্ছা কর্নেল, আপনি গোপাকে বিপন্ন বললেন, সুদর্শন ওকে মার্ডার করবে বলে, নাকি নিছক ভয় দেখিয়ে এলেন? কর্নেল হেলান দিয়ে চোখ বুজে বললেন, ব্যাপারটা আমার নিজের কাছেও স্পষ্ট নয়, কিন্তু আমার ইনটিউশন এনিওয়ে। শুধু এটুকু বলতে পারি, গোপাকে যেন কেউ বা কারা টোপ হিসেবে ব্যবহার করছে। সুদর্শন দৈবাত মারা গেলে গোপার বিপদ। বুঝিয়ে বলুন।
এই মুহূর্তে কিছু বুঝিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয় জয়ন্ত। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। বইয়ের র্যাক থেকে সেই প্রকাণ্ড বইটা নিয়ে এলেন। টেবিল ল্যাম্প জেলে বইটার পাতা খুললেন। জিজ্ঞেস করলাম, কি বই ওটা? মার্লো পুঁতির লেখা দ্য ফেনোমোলজি অফ পারসেপশন, মানসিক অসুখ বিসুখ নিয়ে সিরিয়াস দার্শনিক আলোচনা। আমি উঠি, বড্ড টায়ার্ড। ঠিক আছে, এসো। কর্নেল বইয়ের পাতায় মন দিলেন। আমি বেরিয়ে এলাম। ষষ্ঠী দরজা বন্ধ করতে এসে ফিক করে হেসে চাপা সরে বলল, বাবা মশাইকে খুব জব্দ করেছি, অর্ধেক কাপও খেতে পারেননি। আপনারটা কিন্তু কড়া করিনি। এই সময় কর্নেল হাঁকলেন, ষষ্ঠী, কফি। এবার তেতো করলে লিন্ডাদের কুকুরটা এনে ঘরে ছেড়ে দেবো। ষষ্ঠীর মুখ আবার বেজার হয়ে গেল। সে কুকুরকে বড্ড ভয় করে। পরদিন সকালে চা খেতে খেতে খবরের কাগজগুলো চোখ বুলোচ্ছি। টেলিফোন বাজল। সাড়া দিতেই কর্নেলের কণ্ঠস্বর ভেসে এলো, সুপ্রভাত ডার্লিং। সুপ্রভাত বস, কোনো খবর আছে? আছে। তুমি শ্যামপুকুর থানায় চলে এসো, অপেক্ষা করছি। থানায় কেন? সুদর্শন মারা গেছে। সর্বনাশ! কোথায় কিভাবে মারা গেল? তার তো রাত্রে চণ্ডীতলা আশ্রমে যাওয়ার কথা। সুদর্শন যে কোনো কারণে হোক চণ্ডীতলা যায়নি, নিজের ঘরে মারা গেছে। টেবিলে একটা সুইসাইডাল নোট পাওয়া গেছে। তুমি চলে এসো, ফোনে সব কথা বলা যাবে না। ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়লাম। 10টায় ব্রেকফাস্ট করি, এখন 9টা বাজে। শ্যামপুকুর থানার সামনে গিয়ে দেখি কর্নেল অপেক্ষা করছেন। গাড়িতে উঠে বললেন, সুদর্শনের বাড়িতে চলো, বডি মর্গে চলে গেছে। পুলিশকে কিছু জানায়নি। পুলিশ সুইসাইডাল নোট পেয়েছে, দ্যাটস এনাফ ফর দেম। সুদর্শনের হাতে লেখা? হ্যাঁ, ওর প্যাডে ওরই রাতের লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ইত্যাদি। ওসি বললেন হাতের লেখা নমুনা পেয়ে গেছেন। আপনি কি করে খবর পেলেন? ভবতারণ আমাকে ফোন করেছিল। সুদর্শন গত রাত্রে প্রায় 1টায় বাড়ি ফেরে। ভবতারণকে আমার ফোন নাম্বার দিয়ে বলেছিল কিছু ঘটলে যেন এই নাম্বারে রিং করে জানিয়ে দেয়। ট্যাক্সি করে গিয়ে দেখি পুলিশ এসে গেছে। আমাকে কনস্টেবলরা ঢুকতে দিল না। অগত্যা থানায় চলে গেলাম। তখন প্রায় 8টা বাজে। বাঁয়ের গলি দিয়ে শর্টকাট করো। গলিতে সুদর্শনের বাড়ির গেট বন্ধ। সামনের দিকে রাস্তায় লোকেরা ভিড় করে আছে। হর্ন বাজানোর পর অবনী মৈত্রকে পটিকোর ছাদে দেখতে পেলাম। তারপর ভবতারণ দৌড়ে এসে গেট খুলে দিল। কান্না চেপে বলল, আমি আর কারোকে পরোয়া করি না স্যার, আমাকে গেট খুলতে মানা করেছে। ইস, সাধু সেজে আছে, পরের ঘাড়ে বসে ফুর্তি ওড়াচ্ছে। এবার মজাটা দেখাচ্ছি। পটিকোর ছাদ থেকে ততক্ষণে অবনী মৈত্র অদৃশ্য। পটিকোর তলায় গাড়ি দাঁড় করিয়ে আমরা বেরোলাম। ভবতারণ বলল, ভেতরে আসুন স্যার, সাহেব আমাকে বলে গেছেন খারাপ কিছু ঘটলে আপনাকে যেন খবর দিই। আপনি এলে যেন যত্ন আত্তি করি। অবনী মৈত্র পর্দা তুলে ঘরে ঢুকে বলল, এতে গোয়েন্দাগিরির কিছু নেই মশাই, পুলিশ যা করার করেছে। খামোকা আপনারা জল খোলা করতে এসেছেন। এই বাবা, তুই কেন এদের বাড়ি ঢোকালি? ভবতারণ ফুঁসে উঠল, যা তা বলবেন না দাদাবাবু, সাহেব যা বলে গেছেন সেই মতো কাজ করছি। তান্ত্রিক যথারীতি গঙ্গা স্নান করে এসেছে বোঝা যাচ্ছিল। পরনে সেই পোশাক, গেরুয়া লুঙ্গি এবং ফতুয়া, কপালে ত্রিপুণ্ডক। ভবতারণের দিকে রুষ্ট দৃষ্টে শুধু তাকিয়ে রইল। আমরা বসলাম। কর্নেল বললেন, বসুন অবনীবাবু, কথা আছে। যা বলার গতকাল সন্ধ্যায় বলেছি মশাই, আমি এখন মন্দিরে যাচ্ছি। বলে তান্ত্রিক যথারীতি খড়মের শব্দ করতে করতে বেরিয়ে গেলেন। ভবতারণ চোখ মুছে বলল, রাত্রিরে সাহেবের কথা শুনে খটকা লেগেছিল, ঘুম হয়নি। আমি নিচের ঘরে থাকি, খুটখাট শব্দ হলেই উঠে বসেছি। তারপর পোড়া চোখে কখন কাল ঘুম নেবে এসেছিল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তখন প্রায় 5:30 বাজে। ওপরে গিয়ে দেখলাম
সাহেবের ঘরের দরজা বন্ধ, কিন্তু তখন কি জানি দরজা ভেজানো আছে। উনি 10টার আগে ওঠেন না। 6টায় দাদাবাবু আর মেম সাহেব গঙ্গা স্নানে গেলেন, 7:30টায় ফিরলেন। কর্নেল বললেন, রোজই কি ওই সময় ফেরেন? আগে আমি ওদের জন্য চা করছিলাম, হঠাৎ ওপরে মেম সাহেবের কান্নাকাটি শুনে চমকে উঠলাম। গিয়ে দেখি সাহেবের ঘরের দরজা খোলা। সাহেব টেবিলে মাথা রেখে বসে আছেন। মেম সাহেব ওকে ওঠানোর চেষ্টা করছেন। আমি গিয়ে সাহেবকে সিধে করলাম। চোখ ঠিকরে বেরিয়ে গেছে, মুখে নাকে রক্ত গড়াচ্ছে, রক্ত আর ফেনা। মেঝে একটা কাপ উল্টে পড়ে আছে। দাদাবাবু ও ঘরে গিয়ে সব দেখে বললেন, সর্বনাশ, সুইসাইড করেছে, থানায় ফোন করতে হবে। উনি টেলিফোন করলেন। আমার মাথায় তখন সাহেবের কথাটা ভাসছে। সামনে সাইডে রাস্তার ধারে ভকতবাবুর রঙের দোকানে টেলিফোন আছে, আমাদেরই ভাড়াটে স্যার। ওকে ডাকাডাকি করে সব বললাম, ফোন করলাম আপনাকে। এই দেখুন সাহেবের লিখে দেওয়া আপনার নম্বর। সে পকেট থেকে এক টুকরো কাগজ বের করে দিল কর্নেলকে। কর্নেল সেটা পকেটে ঢুকিয়ে বললেন, মেম সাহেব এখন কি করছেন? নিজের ঘরে আছেন, দরজা ভেতর থেকে আটকানো। ডাকছিলাম, সাড়া পেলাম না। তোমার সাহেবের ঘরে কি পুলিশ তালা এঁটেছে? আগে না তো, পুলিশ ভাঙা কাপটা আর টেবিলে রাখা একটা চিঠি নিয়ে গেছে। কর্নেল আমাদিকে ঘুরে বললেন, পুলিশের মতে পটাশিয়াম সাইনাইড চা বা কফির সঙ্গে খেয়েছে। ভবতারণ, চা বা কফি তো তুমিই করো। আগে তবে সাহেবের কফি সেই 10টায়। তাহলে তোমার সাহেবকে চা বা কফি কে দিয়েছিল? সেটাই তো বুঝতে পারছি না স্যার। চলো ওর ঘরটা দেখব। ভবতারণ আমাদের ওপরে নিয়ে গেল। একটা ঘরের দরজা খুলে বলল, এই ঘরে স্যার। ঘরের জানলাগুলো খোলা, কিন্তু পর্দা ঝুলছে। একপাশে সেকেলে খাটে সুদৃশ্য বেড কভার চাপানো। ভবতারণ আলো জেলে দিল। কর্নেল আগে বেড কভার তুললেন, বললেন, সুদর্শন বিছানায় শোয়নি। একপাশে ডিভান, পিছনে বইয়ের র্যাক, অন্য পাশে লেখার টেবিল এবং গদি আটা চেয়ার। দেওয়ালে বিক্ষিপ্তভাবে টাঙানো কয়েকটা রঙিন ছবি, বিখ্যাত চিত্রকরদের প্রিন্ট। টেবিলের নিচে ডান দিকে ভাঙা কাপের কয়েকটা টুকরো পড়ে আছে। কর্নেল আতশ কাচ বের করে কাপের টুকরোগুলো দেখলেন। চেয়ারটার দিকে তাকিয়ে রইলেন মিনিট 2। তারপর বললেন, ভবতারণ, কি অবস্থায় তোমার সাহেবকে দেখেছিলে? তুমি বসে দেখিয়ে দাও। ভবতারণ একটু দ্বিধার সঙ্গে চেয়ারে বসে দুটো হাত টেবিলের ওপর ছড়িয়ে দিল এবং মুখটা একপাশে কাত করে টেবিলে রাখল। তারপর উঠে দাঁড়ালো। কর্নেল আতশ কাচ দিয়ে টেবিলের ওপরটা খুঁটিয়ে দেখে বললেন, তোমার সাহেবের একটা ল্যাব আছে শুনেছি। ল্যাবরেটরি মানে বুঝো? আগে ওই যে পর্দা ঝুলছে দরজায়। বলে সে পর্দা তুলল। দরজাটা ভেজানো ছিল, খুলে দিল। আমরা ল্যাবে ঢুকলাম। কর্নেল বললেন, গ্যাসের সিলিন্ডার আছে দেখছি, কেটলি এবং কাপও। সুদর্শন রাত্রে কফি খেত, গুঁড়ো কফির প্যাকেট আছে কয়েকটা। বিচিত্রকরণে জার, নল, শিশি বোতল এবং দুটো কম্পিউটার। একটা জারে কয়েকটা টিকটিকি কি আরোকে ডোবানো আছে। গা ঘিন ঘিন করছিল। পশ্চিমে জানলার পর্দা তুলে কাচের ভেতর গঙ্গা দেখতে পেলাম। জানলার নিচে একটা স্টিলের ইজি চেয়ার। সুদর্শন নিশ্চয়ই এখানে বসে গঙ্গা দর্শন করত। কর্নেল ল্যাবের ভেতর চক্কর দিচ্ছিলেন। হঠাৎ গ্যাসের চুল্লির কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলেন। এই ঘরের মেঝে কিছুটা নোংরা। আতশ কাছে পরীক্ষা করার পর কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা ভবতারণ, তোমার সাহেব কি তোমাকে কিছু হারিয়ে যাওয়ার কথা বলেছিলেন? আগে না তো। ওকে কাল কিছু খোঁজাখুঁজি করতে দেখেছিলে? ভবতারণ স্মরণ করার চেষ্টা করে বলল, আগে না, কই তেমন কিছু। কর্নেল সরকার?
চমকে উঠে দেখি ল্যাবের দরজায় দাঁড়িয়ে আছে গোপা। পরনে গৈরিক শাড়ি ব্লাউজ, চূড়ো করে বাঁধা চুল, চোখে অস্বাভাবিক উজ্জ্বল সেই দৃষ্টি। কর্নেল গম্ভীর মুখে বললেন, আপনার দুর্ভাগ্যের জন্য দুঃখিত মিসেস স্যানাল। দ্যাটস মাই বিজনেস। এগেন আই ওয়ার্ন ইউ, ডোন্ট ইন্টারফেয়ার কর্নেল সরকার। মিসেস স্যানাল, এবার সত্যি আপনি বিপন্ন। আপনি চলে যান কর্নেল সরকার। মিসেস স্যানাল, আপনি বিপজ্জনক ফাঁদে পা দিয়েছেন। গোপা এতক্ষণে একটু দমে গেল, আস্তে বলল, কি বলতে চান আপনি? আপনার স্বামীর খুনি এবার আপনাকে সরিয়ে দেবে পৃথিবী থেকে। ননসেন্স, ও সুইসাইড করেছে, একটু অসতর্কতার জন্য। না ম্যাডাম, সুদর্শন সুইসাইড করেনি। হি ইজ ডেলিবারেটলি মার্ডার্ড। গোপা নিষ্পলক চোখে তাকিয়ে রইল। হ্যাঁ, কেউ একটা কাপ এই গ্যাসের চুলির কাছে রেখে দিয়েছিল যাতে সুদর্শন হাতের কাছে পায়, এবং তাতে সায়ানাইড বড়ি রেখেছিল। সুদর্শন লক্ষ্য করেনি, কারণ বড়িটা ছিল সাদা। চিনি ছাড়া কফি খাওয়ার অভ্যাস আমেরিকায় কিছুকাল থাকলে রপ্ত হয়ে যায়। গোপা শ্বাস ছেড়ে বলল, বাট হি ওয়াজ আ সাইকিক পেশেন্ট। সবসময় সবাইকে বলে বেড়াতো সুইসাইড করবে। একটা সুইসাইডাল নোটও পাওয়া গেছে। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, খুনি সেই সুযোগটা নিয়েছে। কাল সকালে নিচের ঘরে কথা বলার সময় সুদর্শন হঠাৎ বলেছিল, ওই চিঠিটা। এখন বুঝতে পারছি ঝোঁকের বশে একটা সুইসাইডাল নোট কালই সে লিখেছিল। তারপর সেটা নিপাত্তা হয়ে যায়। আই এগ্রি গোপা দেবী, হি ওয়াজ আ সাইকিক পেশেন্ট। তাই ওটা সম্পর্কে হইচই বাঁধাইনি। হয়তো আজ করতেই পারিনি, ওটা কেউ কাজে লাগাবে। কিন্তু কে সে? এখনো জানি না। সে কি আমাদের মধ্যে কেউ? জানি না। বাট হোয়াট ইজ দ্য মোটিভ? এখনো আমার কাছে তা স্পষ্ট নয়। প্লিজ গোপা দেবী, আপনি এখনই আপনার জিনিসপত্র নিয়ে আপনার কোনো আত্মীয়ের বাড়িতে চলে যান। আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কলকাতায় আমার কোনো আত্মীয় নেই। হোটেল আপনার পক্ষে নিরাপদ নয়। আপনি আমার অ্যাপার্টমেন্টে উঠতে পারেন, তারপর আমেরিকায় ফিরে যান। কোনো ফ্লাইটে ভিআইপি কোটা থেকে একটা সিটের ব্যবস্থা আমি করে দেব। সরি কর্নেল সরকার, আপনি কেন এসব কথা বলছেন আমার মাথায় আসছে না। নিজেকে বাঁচানোর শক্তি আমার আছে। গোপার মুখে হিংস্রতা ফুটে উঠল। আই হ্যাভ অকওয়ার্ড দ্য সুপার ন্যাচারাল পাওয়ার, ইউ নো কর্নেল সরকার। আজই আমার প্ল্যান ছিল প্রেস কনফারেন্স ডেকে তার প্রমাণ দেব, কিন্তু মাই হাজব্যান্ড ইজ ডেড। পর্দা সরিয়ে তান্ত্রিক ঢুকল। কি হয়েছে গোপা? গোয়েন্দা মশাই কি তোমাকে জেরা করছেন? অবুদা, হি ইজ টেলিং স্ট্রেঞ্জ থিংস। ওকে কি বলেছেন মশাই? কর্নেল জবাব দিলেন না। গোপা বলল, উনি বলছেন মাই লাইফ ইজ ইন ডেঞ্জার। হ্যাঁ, তার মানে? আর বলছেন সুদর্শন সুইসাইড করেননি, কেউ নাকি তাকে মার্ডার করেছে। তান্ত্রিক হাসলেন। গোয়েন্দারা এরকম বলেই থাকে, যার যা বুলি। তুমি ভয় পেও না গোপা। ও মশাই, সুদর্শন যদি খুন হয়েই থাকে, খুনি কি আমি নাকি ওই ভবা? অবনীবাবু, কর্নেল বললেন, সুদর্শনকে সত্যি খুন করা হয়েছে। আমি মশাই খুনটুন করতে পারি না, ভবাটাও না। আরশোলা দেখলে ব্যাটা ছেড়ে তুল কালাম করে। সুদর্শন যদি সত্যি খুন হয়ে থাকে, তাহলে সেই চণ্ডীতলায় ব্রহ্মানন্দ খুন করিয়েছে। দাঁড়ান, থানায় খবর দিই। টের পেলাম তান্ত্রিক কারণ বাড়ি পান করেছে। সে পাশের ঘরে টলতে টলতে ঢুকল। কর্নেল তাকে অনুসরণ করলেন। আমিও ওর সঙ্গ ধরলাম। কর্নেল টেলিফোনের কাছে গিয়ে বললেন, অবনীবাবু, এসব কথা পুলিশকে জানালে আপনি বিপদে পড়বেন। কেন মশাই, আমি কি করেছি? পুলিশ প্রথমে আপনাকেই সন্দেহ করবে এবং হাত করা পড়াবে। বেচারা ভবতারণও রেহাই পাবে না, এবং পুলিশ গোপা দেবীকেও রেয়াত করবে না।
অবনী মৈত্র মাথা দোলালেন। ঠিক ঠিক বলেছেন মশাই, আমরা তিনজনেই ফেঁসে যাব, কাজেই চেপে যাওয়া যাক। হ্যাঁ ভবা, সাবধান। বলে কর্নেলের দিকে ঘুরলেন। আচ্ছা গোয়েন্দা মশাই, পুলিশ যদি নিজের বুদ্ধিতে টের পায় সুদর্শন সুইসাইড করেনি, খুন হয়েছে? টের পাবে না, কারণ আমি যা জানি পুলিশ তা জানে না। সুইসাইডাল নোটই ওদের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা মুখ বুজে থাকবো, কি বলো গোপা? গোপা হঠাৎ ঘর থেকে বেরিয়ে গেল। কর্নেল তাকে অনুসরণ করে বললেন, গোপা দেবী, আর ভুল করবেন না। দেখলাম গোপা নিজের ঘরে গিয়ে ঢুকলো এবং সশব্দে দরজাটা বন্ধ করল। কর্নেল আসতে বললেন, চলো জয়ন্ত। তান্ত্রিক ডাকছিলেন, ও মশাই শুনুন শুনুন। যা বাবা, হচ্ছেটা কি? ভবতারণ আমাদের পেছন পেছন নিচে ঘরে এলো। কাতর স্বরে বলল, চলে যাচ্ছেন স্যার? এর কোনো আশকারা হবে না? আমি যে এবার ফেঁসে যাব, দাদাবাবু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। কর্নেল তার কাঁধে হাত রেখে বললেন, তোমাকে তাড়ায় কারো সাধ্য নেই, যদি তুমি আমার কথা ঠিকঠাক জবাব দাও। ভবতারণ বলল, দেব স্যার, বলুন কি জানতে চান? এই বাড়িতে বাইরের কোনো লোক আসতো কি? বাইরের লোক তো অনেক আসতো। মেম সাহেব আসার পর মানা করেছিলেন কেউ যেন বাড়িতে না ঢোকে। যারা আসতো তাদের তুমি চেনো? কাউকে কাউকে চিনি। বেশি কে আসতো? আগে রঙের দোকানের ভকত বাবু। কার কাছে আসতেন? দাদাবাবু ছাড়া আর কার কাছে আসবেন? মন্দিরে বসে দুজনে কথা বলতেন, কখনো দাদাবাবুর ঘরেও বসে থাকতেন, ধম্ম নিয়ে কথাবার্তা হতো। তোমার সাহেব মেম সাহেব আসার পর ভকত বাবু এসেছিলেন? একদিন এসেছিলেন সাহেবের সঙ্গে দেখা করতে, তারপর আর আসেননি। তোমার সাহেবের মা তো বেঁচে নেই। ভবতারণ গলার ভেতর বলল, বেঁচে আছেন কিন্তু। বলো ভবতারণ। ভবতারণ চোখ মুছে বলল, সে অনেক দুঃখের কথা স্যার। বড় সাহেব, আমার কর্তার চরিত্রের মোটেও ভালো ছিল না। অত বড় ওষুধের ব্যবসা মদ আর মেয়ে মানুষে উড়িয়ে দিচ্ছিলেন। ছেলে পর্যন্ত আমেরিকা পালিয়ে গিয়েছিল বাবার উপর রাগ করে। সুদর্শন বাবার ওপর রাগ করে চলে গিয়েছিল? আগে ছেলেও গেল, মাও চলে গেল বাড়ি ছেড়ে। এখন চণ্ডীতলা আশ্রমে আছেন। দেশে যাওয়ার নাম করে দেখে আসি। ভালোই আছেন, স্কুল করেছেন আশ্রমে। সুদর্শনের মায়ের নাম কি? করুণাময়ী। বড় সাহেব মরার আগে দেখতে চেয়েছিলেন। আমি চণ্ডীতলা গিয়েছিলাম, কিন্তু উনি আসেননি। খুব কড়া হাতের মেয়ে স্যার। ভবতারণ শ্বাস ছেড়ে বলল, ছেলের মরার খবরটা এখন আমাকেই দিয়ে আসতে হবে। দাদাবাবু তো যাবেন না। দাদাবাবুর সঙ্গে আশ্রমের সাধু বাবার বনিবনা নেই। আচ্ছা ভবতারণ, তোমার বড় সাহেব এই বাড়ি ঘর সম্পত্তির কোনো উইল করে গেছেন? হ্যাঁ স্যার, আমি সাক্ষী, দাদাবাবু সাক্ষী, ভকতবাবুও সাক্ষী। কোন উকিল উইল লিখেছিলেন? পাড়াতেই থাকেন স্যার, শিবপদ ঘোষ। ট্রাম রাস্তার ওধারে নতুন 4 তলা বাড়ি। উইলে সম্পত্তি কার কার নামে দেওয়া আছে? মনে পড়ছে না স্যার, ওসব ভজকট ব্যাপার বুঝি না। আপনি উকিলবাবুর কাছে জানতে পারবেন। আমি শুধু এটুকু জানি, যদিন বাঁচবো মাসে 500 টাকা মাসোহারা পাবো, আর দাদাবাবু পাবেন 1000 টাকা। কর্নেল পা বাড়িয়ে বললেন, আর একটা কথা ভবতারণ, তোমার বড় সাহেবকে একবার পুলিশ অ্যারেস্ট করেছিল, বাড়ি সার্চ হয়েছিল। কেন তা জানো? ভবতারণ চমকে উঠল, বলল, খামোকা হয়রানি স্যার। বড় সাহেব নাকি চোরাই ওষুধের কারবারি। স্রেফ মিথ্যা। 1 ঘন্টা আটকে রেখে দিয়েছিল পুলিশ, বাড়িতে কিচ্ছু পাইনি। চলি ভবতারণ, চিন্তা করো না। কিছু ঘটলে আমাকে টেলিফোন করো, এই আমার কার্ড। বলে কর্নেল তার একটা নেম কার্ড দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। গাড়ি স্টার্ট দিয়ে বললাম,
ধরে নিচ্ছি সুদর্শনের সুইসাইডাল নোট কেউ চুরি করে তাকে সায়ানাইড খাইয়ে মেরেছে, কিন্তু আপনি তা প্রমাণ করতে পারবেন কি? কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে বললেন, দেখা যাক। সুদর্শন সাইকিক পেশেন্ট তা ঠিক, কিন্তু এই পোকামিটা কেন করলো বোঝা যাচ্ছে না। আগে থেকে সুইসাইডাল নোট কি কেউ লেখে? অনেকে লিখে বই কি। 1 মিনিট, তুমি দেখো কোথাও গাড়ি পার্ক করা যায় কিনা। ঘিঞ্জি ট্রাম রাস্তায় পার্কিংয়ের জায়গা পাওয়া কঠিন। বাগবাজার স্ট্রিটের মুখে পৌঁছে গাড়ি রাখলাম। কর্নেল বললেন, ভকতবাবুর সঙ্গে আলাপ করা দরকার। এসো, আমরা নতুন বাড়ি করেছি, রং কিনতে চাই, বুঝেছ তো? গাড়ি লক করে বললাম, অত ঝুটঝামেলায় না গিয়ে ভবতারণকে সঙ্গে আনলেই পারতেন। না, লোকটা তাতে ঘাবড়ে যেত। এসো। দোকানের নাম লালজি পেন্টিং কোম্পানি। সবে দোকান খুলে বেটে নাদুস নুদুস চেহারার এক অবাঙালি ভদ্রলোক সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করছিলেন। আধুনিক কেতায় কাউন্টার আছে, শোকেস বা রং বেরঙের কাট আউট। দুজন সেলসম্যান গম্ভীর মুখে বসে আছে টুলে। আমাদের দেখে একজন বলল, বলুন স্যার। কর্নেল বললেন, আপনাদের নিজেদের কোম্পানির রং? নিজেদের কোম্পানির আছে, অন্য কোম্পানিরও পাবেন, তবে আমাদের কোম্পানির কিনলে কিছু সুবিধে দিই। যেমন ধরুন, আমরা এক্সপার্ট মিস্ত্রি পাঠিয়ে সাহায্য করি, তাদের মজুরির হার কম। তাছাড়া 6 মাসের মধ্যে গড়বড় হলে আমরা নিজেদের খরচে রিপেন্ট করিয়ে দিই। অবশ্য ইনসাইড ওয়াল, আউটার ওয়াল বা দরজা জানলার ক্ষেত্রে হাফ কস্ট আপনার, সেও 6 মাসের মধ্যে। বাহ, এমন সুবিধে তো কেউ দেয় না। এটাই আমাদের স্পেশালিটি স্যার। আমাদের ইনসাইড ডেকোরেটার্স অ্যান্ড ডিজাইনার্স সেকশনও আছে। নতুন বাড়ি? হ্যাঁ, একেবারে নতুন। সেলসম্যান একটা রঙিন মোটা বই বের করে দিল। এই দেখুন, কিচেন, বাথ, স্টাডি, ডাইনিং, বেডরুম সবেরই নানা রকম পেন্টিং ডিজাইন আছে। উনি কি কোম্পানির মালিক? ওর সঙ্গে একটু কথা বলতে চাই। নাদুস নদুস চেহারার অবাঙালি ভদ্রলোক তাকিয়েছিলেন। সহাস্যে বললেন, আসুন আসুন, কথা বলার জন্য আমি সব সময় তৈয়ার আছি। বেটা রাজু, 2 কাপ চায় বোলাও। কোণের দিকে হাফ সেক্রেটারিয়েট টেবিল, সামনে 2টো চেয়ার। আমরা বসলাম। তারপর কর্নেল বললেন, আপনি কি ভকতবাবু? নমস্কার। নমস্কার করে ভদ্রলোক বললেন, হ্যাঁ আমি সেই আছি। ছোটা কোম্পানি, কিছু এজেন্সি ভি আছে। আপনি তো ভবতারণকে চেনেন, তার কাছেই শুনলাম আপনার রঙের কারবার আছে। ভবতারণের কাছে শুনলেন? ভকতবাবু একটু অবাক হলেন। তাকে আপনি চেনেন? হ্যাঁ, ওর মালিক সদানন্দবাবু ছিলেন আমার বন্ধু। হঠাৎ আজ ওদের বাড়িতে এসেছিলাম। আপনি নিশ্চয়ই শুনেছেন কি হয়েছে। ভকতবাবুর মুখে গাম্ভীর্য ফুটে উঠল। হ্যাঁ, বহুত আফসোস কি বাত। সচ কথা বলি আপনাকে, আমেরিকা মুল্লুক মে ড্রাগ নিয়ে সুদর্শনের মাথা বিগড়ে গিয়েছিল। অবনীবাবুকে তো আপনি চেনেন? ভুরু কুচকে ভকতজি বললেন, চিনব না কেন, আমি তাদের টেনেন্ট আছি। 500 টাকা ভাড়া দিই মাসে। অবনী সাধু আছে, জব করে, লেকিন ভাড়ার দিকে খুব নজর। মদ ভাঙের জন্য টাকার দরকার, পাবে কোথায়? ভবতারণ বলছিল উনি সম্পত্তি থেকে মাসে 1000 টাকা পান। মালিকের নাকি উইল করা আছে। ভকতবাবু বাঁকা হাসলেন। উইল তো হইয়েছে, সেই উইল কোর্টে প্রবেট করতে হবে, তবে তো প্রপার্টি সেটেলমেন্ট হবে। তা ওকিল বাবু দয়া করে অবনীকে টাকা পাইয়ে দিচ্ছে। অবনীবাবু নাকি উইল অনুসারে প্রপার্টি ট্রাস্টি, তাহলে কেন উকিল ওকে টাকা পাইয়ে দিচ্ছেন? ট্রাস্টি আছেন শিবপদ ওকিল বাবু। উইলের উইটনেস আমি ভি আছি। উইল আছে ওকিল বাবুর কাছে। ভকতবাবু উত্তেজিতভাবে বললেন। সুদর্শন ফিরল। আমি তাকে বললাম, ওকিল বাবুর কাছে যাও,
কোর্টে প্রবেট করো। তুমি প্রপার্টির মালিক আছো। সুদর্শন বলল সে প্রপার্টি নেবে না, সুইসাইড করবে। আপনাকে বলেছিল সুইসাইড করবে? হ্যাঁ, ছাড়িয়ে দিন। বেটা রাজু, চা এলাও। ভাকাচি ঘুরে বসলেন। রং কিনবেন তো রঙের কথা বলুন। কম্মল, ডিজাইন বুক এখানে দিয়ে যাও। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, আপনাকে ভাড়ার রসিদ দেয় তো ওরা? রসিদ দেয় ওকিল বাবু। আমি তার কথা মতো অবনীকে 500 টাকা দিই। আচ্ছা ভাকাচ্ছি, ওই যে সুদর্শন মারা গেল, এবার প্রপার্টি কে পাবে? তার ওয়াইফ। তবে কোর্টে উইল প্রবেট করতে হবে। খুব ঝামেলা আছে স্যার। সুদর্শনের মা তো বেঁচে আছে। সে কিছু পাবে না। সদানন্দবাবু তাকে ডিভোর্স করেছিলেন। ভকাচি চশমার ওপর দিয়ে তাকালেন কর্নেলের দিকে। আপনি তো তার বন্ধু ছিলেন, আপনি সে কথা জানেন না? ডিজাইন বুকটা ইতিমধ্যে টেবিলে এসেছিল। সেটার পাতা উল্টাতে উল্টাতে কর্নেল বললেন, তাহলে প্রপার্টি এখন সুদর্শনের স্ত্রীর, তাই না? হ্যাঁ। বেটা রাজু, চায় কাহা? একজন সেলসম্যান বিরক্ত মুখে কাউন্টার থেকে বেরিয়ে গেল। কর্নেল বললেন, আমি বলি ভাকাজি, এই বাড়িটা আপনি কিনে নিন। সুদর্শনের বউ নাকি আমেরিকা ফিরে যাবে প্রপার্টি বেচে। আপনাকে সে বলেছে? হ্যাঁ। কর্নেল নির্বিকার মুখে বললেন, প্রপার্টি না বেচে সে কি করবে? সে তো এখানে থাকতে আসেনি। ভাকাচি হাসলেন। আগে প্রুফ করতে হবে সে সুদর্শনের ম্যারিড ওয়াইফ। আমি শুনেছি আমেরিকায় ওদের শাদী হয়েছে। সে শাদীর কাগজ ইন্ডিয়ায় চলবে না। কোর্টে অনেক ঝামেলা করতে হবে। তাহলে প্রপার্টি কে পাবে? একটা আশ্রম, সদানন্দবাবুর গুরুজির আশ্রম, কিষাননগরের নজদিকে আছে। এই সময় 2 কাপ চা এলো। আমরা চুপচাপ চা খেলাম। লক্ষ্য করলাম ভকাজির চোখে মুখে এতক্ষণে সন্দেহের ছাপ ফুটে উঠেছে। একটু নার্ভাস। কেশে বললেন, বলুন কোন কোন ডিজাইন চয়েস করলেন? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, কিছু ঠিক করতে পারলাম না ভকাজি, পরে আসবো ক্ষণ। ভকাজি হাঁ করে তাকিয়ে রইলেন। আমরা বেরিয়ে এলাম। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, সুদর্শনকে খুনের মোটিভ তাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্নেল সে কথার জবাব না দিয়ে বললেন, প্রায় 11টা বাজে। অ্যাডভোকেট শিবপদবাবুকে এখন বাড়িতে পাওয়া যাবে না। যাই হোক, পরে দেখা যাবে। জয়ন্ত, আজ পত্রিকা থেকে ছুটি নাও। শিগগির লাঞ্চ সেরে আমরা চণ্ডীতলা আশ্রমে যাব। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে চমকে উঠলাম। বড় ব্রিফকেস নিয়ে বিষণ্ণ মুখে গোপা বসে আছে। বেশভূষা একেবারে অন্যরকম, পরনে সালোয়ার কামিজ। কর্নেল সহাস্যে বললেন, গুড, ভেরি গুড। ইউ আর ইন্টেলিজেন্ট ডার্লিং। গোপা শ্বাস প্রশ্বাসের মধ্যে বলল, অল্পের জন্য বেঁচে গেছি। আপনি চলে যাওয়ার একটু পরে মন্দিরে গিয়েছিলাম অবুদার খোঁজে। হঠাৎ জবা ফুলের ঝোপ থেকে একটা মুখোশ পরা লোক ড্যাগার হাতে বেরিয়ে এলো। আমি চেঁচিয়ে ওঠার আগেই ভবতারণ ইট ছুড়ল। লোকটা পাঁচিল টপকে পালিয়ে গেল। আমার ধারণা ভবতারণ আমাকে ফলো করে এসেছিল। সে বলল, আপনি এ বাড়িতে আর থাকবেন না মেম সাহেব। একবার ভাবলাম থানায় ফোন করি, কিন্তু করলাম না। তখনই জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরোলাম। ভবতারণ ট্যাক্সি ডেকে আনলো। অবনী মৈত্রের সঙ্গে তোমার আর দেখা হয়নি? না, এখন আমার সন্দেহ হচ্ছে ও বুদার সাংঘাতিক লোক। ওকে চিনতে ভুল হয়েছিল। কর্নেল ইজি চেয়ারে বসলেন। ষষ্ঠী, একে কফি খাইয়েছিস? গোপা বলল, হ্যাঁ, আপনার লোকটি খুব ওবিডিয়েন্ট। তোমার মিশন সাকসেসফুল হয়েছে কি গোপা? গোপা চমকে উঠল। মিশন? কিসের মিশন? ব্ল্যাক মেরি অকাল্ট অ্যাসোসিয়েশন আমাকে ইন্ডিয়ান উইচদের সম্পর্কে কিছু ইনফরমেশন আনতে পাঠিয়েছিল। আমার কাজ এখনো বাকি থেকে গেছে। দ্যাট ওয়াজ মাই মিশন। এনিওয়ে, আমি ফিরে যেতে চাই। আপনি বলেছিলেন ভিআইপি কোটা থেকে
আমার ফ্লাইটের ব্যবস্থা করে দেবেন? প্লিজ কর্নেল সরকার, আমার আর এই দেশে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, তোমার শ্বশুর সদানন্দ বাবু সম্পর্কে কিছু জানো? গোপা তাকালো, কিন্তু কিছু বলল না। সুদর্শন তোমাকে কিছু বলেনি? বলেছিল ওর ওষুধ তৈরির ফার্ম ছিল, স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য ফার্ম আর চালাননি, ধর্মকর্ম নিয়ে কাটাতেন। সুদর্শন তখন আমেরিকায়। সুদর্শন বলেনি মাকে তার বাবা ডিভোর্স করেছেন? গোপা ঘড়ি দিকে ব্যস্তভাবে বলল, এইসব কথা বলে অনর্থক সময় নষ্ট হচ্ছে কর্নেল সরকার। দেখুন, আপনি বলেছিলেন আমার ফ্লাইটের ব্যবস্থা করে দেবেন। আপনার কথা মতো আমি এসেছি। চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তুমি চলে যাওয়ার আগে আমার এসব কথা জানা দরকার। গোপা আস্তে আস্তে বলল, সুদর্শনের মানসিক অসুখের মূল কারণ তার বাবা মায়ের বিচ্ছেদ। সো মাচ আই নো। মায়ের চিঠি পাওয়ার পরও ভীষণ বিচলিত হয়ে উঠেছিল। মাকে নিজের কাছে রাখতে চেয়েছিল, ওর মা জাননি। বাবার সম্পর্কে সুদর্শন সত্যি কি তোমাকে কিছু বলেনি? তেমন কিছু না, বাবা মার সম্পর্কে কোনো কথা তুললেও এড়িয়ে যেত। কর্নেল দাড়িতে হাত বুলোতে বুলোতে বললেন, সদানন্দবাবু ডাক্তারি পড়েননি, কিন্তু ওর আশ্চর্য মেধা ছিল। প্রথম জীবনে একটা মেডিকেল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিলেন, পরে নিজেই ওষুধ তৈরির কারখানা করেন। তারপর চিকিৎসাবিদ্যার বইপত্র ঘেটে নিজেও নানা অসুখ বিসুখের ওষুধ তৈরির চেষ্টা করতেন। শেষে আয়ুর্বেদ আর দেশি আদিম চিকিৎসা পদ্ধতি, যাকে বলে টোটকা, এসব নিয়ে চর্চা শুরু করেন। পুলিশ রেকর্ড থেকে এসব কথা জেনেছি। আদিবাসীদের টোটকা সংগ্রহে অবনী ছিল ওর সহকারী। অবনীর সঙ্গে বিভিন্ন অঞ্চলের আদিবাসী ওঝাদের পরিচয় এই সূত্রেই হয়েছিল। গোপা শুনছিল, বলে উঠল, আই সি। সদানন্দবাবু এক ধরনের মাদক আবিষ্কার করেছিলেন, মারাত্মক নার্কোটিক্স। কিছু বিদেশি কোম্পানিতে সেই ড্রাগ বেচতেন। পুলিশ টের পেয়ে ওকে অ্যারেস্ট করেছিল, টাকার জোরে বেঁচে যান। যাই হোক, সদানন্দবাবু সেই মাদক তৈরির ফর্মুলা তুমি কি খুঁজে পেয়েছো? গোপা উঠে দাঁড়ালো, রুষ্ট মুখে বলল, আমাকে এভাবে অপমান করার জন্য আপনি আপনার বাড়িতে আসতে বলেছিলেন? আমি চিন্তাও করিনি। আমি বরং কোনো হোটেলে চলে যাচ্ছি। ট্রাভেল এজেন্টের সাহায্যে এয়ার টিকিট পেতে আমার অসুবিধে হবে না। কর্নেল নির্বিকারভাবে বললেন, ফর্মুলার ফাইলটা তুমি নিয়ে যেতে পারবে না গোপা। আমি জানিয়ে দিলে গভর্নমেন্টের অ্যান্টি ড্রাগ সেলের লোকেরা এয়ারপোর্টে সার্চ করে তোমাকে বিপদে ফেলবে। কাজী ওটা তুমি পেয়ে থাকলে আমাকে দাও। আই অ্যাসিওর ইউ ডার্লিং, তোমার এয়ার টিকিটের ব্যবস্থা শুধু নয়, তোমাকে নিরাপদে আমি প্লেনে তুলে দিতে রাজি। গোপা ঠোঁট কামড়ে ধরল, একটু পরে বলল, দিস ইজ অ্যাবসার্ড। তুমি ভুল করছো গোপা। ওটা তোমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ তুমি বিপন্ন, কারণ ওই ফাইলটার কথা কলকাতাতেও সদানন্দবাবুর ঘনিষ্ঠ কোনো লোকের পক্ষে জানা সম্ভব। অবনীও জানতে পারে। গোপা এবার শান্তভাবে বসল, তারপর মুখ নামিয়ে বলল, ফাইলটা আমাকে সুদর্শন দিয়েছিল, কিন্তু আজ মর্নিংয়ে চুরি গেছে। কখন জানতে পারলে ওটা চুরি গেছে? এখানে আসার সময় জিনিসপত্র গোছাচ্ছিলাম, ওটা ছিল আমার এই সুটকেসে। খুঁজে দেখলাম ফাইলটা নেই। আমি তালা দিয়ে রাখতাম, তালাটা কেউ কিভাবে খুলেছে। ও বুদায় কাজ করেনি, কারণ আমি ওকে চোখে চোখে রেখেছিলাম। ভবতারণকেও সন্দেহ করতে পারছি না, ও তত লেখাপড়া জানে না। সুটকেসে আরও অনেক কাগজপত্র ফাইল টাইল আছে। ওই ফাইলটার কোনো স্পেশালিটি ছিল না যে আলাদা করে চেনা যাবে। কর্নেল গম্ভীর মুখে বললেন, তোমার এয়ার টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু এয়ারপোর্টে অ্যান্টি ড্রাগ সেলের লোকেরা তোমাকে সার্চ করবে, মাইন্ড দ্যাট। গোপা ক্লান্তভাবে বলল, করুক, আমার এ দেশে থাকতে আর এক মুহূর্ত ইচ্ছে করছে না। সেদিন আমাদের চণ্ডীতলা আশ্রমে যাওয়া হলো না। গোপাকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা সান্ধ্য ফ্লাইটে দিল্লি এবং দিল্লি থেকে প্যান আমের
জাম্বো জেটে করাটি, ফ্র্যাঙ্কফুর্ট, হিথ্রো হয়ে শিকাগো পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন কর্নেল। দমদম এয়ারপোর্ট থেকে কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছতে রাত 8টা বেজে গেল। ষষ্ঠীচরণ বলল, সেই মেয়ে ছেলেটা দুবার ফোন করেছিল, কি যেন নামটা? কর্নেল বললেন, অপর্ণা রায়? আগে তাই বটে। ষষ্ঠী কাচুমাচু মুখে বলল, পেটে আসছিল, মুখে আসছিল না। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, কফি? ষষ্ঠী অমনি চলে গেল। সোফায় বসে বললাম, বাপস, দিনটা যা গেল। এখনো যায়নি, কফি খেয়েই বেরোবো। বলে কর্নেল টেলিফোন তুলে ডায়াল করতে থাকলেন। আবার বেরোবেন? কোথায়? কর্নেল ফোনে মন দিলেন। অপর্ণা আছে? আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার। আপনি কি অপর্ণার মা বলছেন? কখন বেরিয়েছে? বলে কর্নেল ঘড়ি দেখলেন। আচ্ছা, ফিরলে বলবেন আমার কথা। ফোন রেখে কর্নেল তার ইজি চেয়ারে বসলেন। বললেন, গোপাকে যারা সদানন্দবাবুর ফর্মুলা হাতাতে পাঠিয়েছিল তারা নিঃসন্দেহে নার্কোটিক্সের কারবারি। ব্ল্যাকমেরি অকাল্ট অ্যাসোসিয়েশন তাদের মুখোশ। সদানন্দবাবুর মার্কিন ড্রাগ কারবারিতে যোগাযোগের কথা পুলিশ রেকর্ডে আছে। ষষ্ঠী কফি রেখে গেল। কফি খেতে খেতে বললাম, কিন্তু গোপার ডাকিনী বিদ্যার নমুনা দেখে তাক লেগে গেছে। হঠাৎ সুগন্ধ, গোলাপ কুড়ি, কফির কাপে রক্ত। আপনি অলৌকিক শক্তি বলেছিলেন, কিন্তু কোশমিন কালে আপনার অলৌকিক শক্তিতে বিশ্বাসের কথা শুনিনি। ব্যাপারটা ম্যাজিক ছাড়া আর কিছুই নয়। কর্নেল হাসলেন। কোনো বায়োকেমিস্ট যদি ডাকিনী বিদ্যার চর্চা করে তাহলে সে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটিয়ে মানুষকে তাক লাগিয়ে দিতে পারে। গোপা একজন বায়োকেমিস্ট। বলে কফিতে শেষ চুমুক দিয়ে উনি চুরুট ধরালেন। তারপর হাত বাড়িয়ে টেলিফোনে ডায়াল করলেন। একটু পরে বললেন, স্যান্ডাল বাড়িতে রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। অবশ্য ভবতারণ নিচের ঘরে থাকে। টেলিফোন আছে ওপরে সুদর্শনের ঘরে। হ্যালো হ্যালো, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। ভবতারণ পালিয়েছে? কি করে বুঝলেন? ওর ঘরে? হ্যাঁ, তালাবন্ধ থাকতেই পারে, হয়তো কোথাও গেছে। না, গোপার খবর জানি না। ঠিক ঠিক, আপনার সঙ্গে একমত। সে কি মশাই, আপনি তান্ত্রিক মানুষ, আপনার ভয় কিসের? আচ্ছা, অপেক্ষা করুন, আমরা যাচ্ছি। না না, থানায় জানাবার মতো কিছু নয়, আমি যাচ্ছি। কর্নেল টেলিফোন রেখে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। জিজ্ঞেস করলাম, অবনীবাবু কি বলছে? ওকে টেলিফোনে কেউ হুমকি দিয়েছে, বাড়ি ছেড়ে না গেলে বডি গঙ্গায় ভাসিয়ে দেবে। আশ্চর্য তো। ভবতারণের ঘরে তালাবন্ধ। অবনী ধারণা সে এই সুযোগে সুদর্শনের টাকা কুড়ি হাতিয়ে কেটে পড়েছে। চলো বেরিয়ে পড়া যাক। পথে যেতে যেতে কর্নেল বললেন, গোপার কথা থেকে আমিও আঁচ করেছি, ভবতারণ যে কোনো কারণেই হোক গোপাকে বাড়ি থেকে তাড়িয়েছে। মুখোশ পরা লোকটা ভবতারণেরই সাজানো ব্যাপার হতে পারে। কেন ভবতারণ এই কাজ করলো? জানি না, ইচ্ছে ছিল অ্যাডভোকেট শিবপদবাবুর বাড়ি যাব, রাত 9টার পর ওকে ফ্রি পাবো। আগে তান্ত্রিক সকাশেই যাওয়া যাক। সুদর্শনের ল্যাবটা আর একবার পরীক্ষা করে দেখতে চাই। এলাকা জুড়ে লোডশেডিং। গেটে টর্চ আর ত্রিশূল হাতে দাঁড়িয়েছিল তান্ত্রিক। গেট খুলে দিল। আমাদের গাড়ি পোর্টিকোর তলায় গেলে ফিরে এলো। চাপা স্বরে বলল, তালা এঁটে দিলাম। সিঁড়ির ওপর বসার ঘরের দরজাতে তালা আটকানো। খুলে দিল। ভেতরে টেবিলের ওপর একটা হ্যারিকেন জ্বলছিল। দরজা ভেতর থেকে এঁটে বলল, ওপরে চলুন। কর্নেল বললেন, আগে সুদর্শনের ল্যাবে যেতে চাই। অবনী মৈত্র বলল, আগে আলো আসুক, ততক্ষণ আমার ঘরে। না অবনী বাবু, আমার মাথায় একটা খটকা ঢুকেছে। আমার এই স্বভাব, যতক্ষণ না সেটা খোঁচাতে পারছি ততক্ষণ আপনার কথায় মন দিতে পারবো না। তান্ত্রিক হ্যারিকেনটা আমাকে ধরতে দিল। আমার গা ছমছম করছিল। গঙ্গাধারে এই পুরনো বাড়ি যেন অন্ধকারে হিংস্র হয়ে উঠেছে। সুদর্শনের ঘরেও তালা আটকানো ছিল। তালা খুলে দিল তান্ত্রিক।
আমরা ভেতরে ঢুকলাম। কর্নেল ঘরের ভেতরটা দেখে নিয়ে খাটের কাছে গেলেন। তারপর বেড কভার তুলে বালিশ সরালেন। কি করছেন হ্যারিকেনের আলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারপর উনি পকেট থেকে খুদে টর্চ বের করে সোজা পর্দা তুলে ল্যাবে ঢুকে গেলেন। অবনী হ্যারিকেনটা আমাকে টেবিলে রাখতে বলল। তারপর ভেতর থেকে দরজা এঁটে চাপা স্বরে বলল, সাবধানের মার নেই, তবে এই ত্রিশূলটা দেখছেন, এটা সাংঘাতিক পাওয়ারফুল। ল্যাব থেকে কর্নেল বেরিয়ে এলেন। অবনী বলল, কি দেখলেন? ও ঘরের নিচের তলায় ঘর কি কাকেও ভাড়া দেওয়া হয়েছে? হ্যাঁ, কমাস আগে ভকতবাবুকে ভাড়া দিয়েছি। একদিন খালি পড়েছিল। ভকতবাবু ও ঘরে গোডাউন করেছেন, রঙের পিপে রাখেন। পিসে মশাইয়ের আমলে নিচের ওই ঘরটাই ছিল বসার ঘর। কর্নেল গম্ভীর মুখে বললেন, ল্যাবের যে দরজাটা সকালে বাথরুমের দরজা মনে করেছিলাম, সেটা তালা আটকানো আছে। কেন যে তখন মাথায় এলো না, বাথরুম হলে তালা বন্ধ থাকবে কেন? অবনী বলল, ওটা নিচের ঘরে নামার সিঁড়ি। ভাড়া দেওয়ার সময় আমি নিজে তালা আটকে দিয়েছিলাম। খোলা দেখলেন নাকি? না, আটকানোই আছে। তবু আপনি দেখে আসুন সেই তালাটা নাকি। তান্ত্রিক সবেগে ঢুকে গেল। আমরাও ঢুকলাম। তান্ত্রিক দরজা তালা টেনে দেখে বলল, একই অবস্থায় আছে, একই তালা। কর্নেল বললেন, চাবি তো আপনার কাছে আছে। খুলবো নাকি? তবে ভকতবাবু টের পেলে চেঁচামেচি করতে পারেন। সাবধানে খুলুন। অবনী তালা খুলল, তারপর দরজা ঠেলল, কিন্তু দরজা খুলল না। সে বলল, সিঁড়ির মাথা পর্যন্ত রঙের পিপে বোঝাই করা আছে। কিংবা এমনও হতে পারে কখন উনি নিজেই আমার অজান্তে ওদিকের দুই চৌকাটে একটা কাঠ পেরেকে ঠুকে দরজা সিল করে দিয়েছেন। দিনের বেলা খোঁজ নেবক্ষণ। মহা ঘুঘু লোক মশাই। রঙের পিপে আমি কিংবা ভবা চুরি করতে পারি ভেবে এই কর্মটি করে রেখেছেন। সুদর্শনের ঘর থেকে বেরিয়ে অবনী তালা আটল। তারপর বলল, আসুন, আমার ঘরে বসবেন। যেতে যেতে কর্নেল বললেন, মর্গ থেকে সুদর্শনের বডি কখন ফেরত পেলেন? বিকেলে, কাছেই নিমতলা। 7:30টার মধ্যে দাহক্রিয়া শেষ। বাড়ি ফিরে দেখি তখনও ভবার পাত্তা নেই। তারপর উড়ো ফোনে হুমকি। গোপা যে ঘরে থাকতো তার পাশে অবনীর ঘর। দরজা খুলতেই ধূপ ধুনোর কড়া গন্ধ ভেসে এলো। অবনী আমার হাত থেকে হ্যারিকেন নিয়ে ঘরে ঢুকলো। বলল, আসুন, এই আমার ডেরা। বাদিকে একটা জল চৌকিতে সম্ভবত নকল বাঘছালের আসন পাতা, নিচে প্রকাণ্ড ধূপদানি। আসনের একপাশে মরার খুলি, পেছনে মা কালীর বিশাল পোর্ট্রেট। তার পেছনে বইয়ের র্যাক পুরনো জীর্ণ বইয়ে ঠাসা। একটা দেখতে পেলাম। ঘরের অন্য পাশে মেঝে পরিপাটি সুদৃশ্য গৈরিক বেড কাভারে ঢাকা বিছানা পাতা আছে। তান্ত্রিক পশ্চিমের দরজা খুলে দিল। বলল, গঙ্গার দিক থেকে ফুরফুরে বাতাস আসে। বুঝতে পারছি লোডশেডিংয়ে আপনাদের গরম লাগছে। আহ, এই দেখুন কেমন সুন্দর বাতাস আসছে। এখানে আসুন। লক্ষ্য করলাম দরজার ওধারে পোর্টিকোর ছাদ, রেলিং আছে। সেখানে গিয়ে দুটো চেয়ার দেখলাম। বুঝলাম গোপা এবং অবনী এখানে রাত্রে বসে থাকতো। কর্নেল একটা চেয়ারে বসলেন, আমি অন্যটায় বসলাম। অবনী রেলিংয়ে ঝুঁকে টর্চের আলো ফেলে প্রাঙ্গণ এবং মন্দির পর্যন্ত দেখে নিল। তারপর চাপা স্বরে বলল, আপনি টেলিফোন না করলে আমি থানায় যেতাম। বললাম, আপনার ত্রিশূল থাকতে থানায় কেন? ত্রিশূল তো আছে মশাই, তাহলেও আইন বলে কথা, তাই না কর্নেল সাহেব? কর্নেল সায় দিলেন, হ্যাঁ, তাছাড়া আইনত আপনি উইলের ট্রাস্টি। অবনীর কণ্ঠস্বর বদলে গেছে। ক্ষমা চাইছি কর্নেল সাহেব, ওই একটা মিথ্যে কথা বলেছি, বাদ বাকি সব সত্যি। উইলের ট্রাস্টি অ্যাডভোকেট শিবপদ ঘোষ। জানেন আপনি? ভকতবাবু বলছিলেন উনি নাকি উইলের একজন সাক্ষী। হ্যাঁ। অবনী আবার চাপা স্বরে বলল,
আমার সন্দেহ ওই ব্যাটার ছেলেই উড়ো ফোনে আমাকে হুমকি দিয়েছে। ও এই বাড়িটা ছলে বলে দখল করতে চায়। আচ্ছা অবনীবাবু, ভাড়াটেদের কাছে মাসে মোট কত টাকা ভাড়া পান আপনি? আমি মাত্র 1,000 টাকা পাই। বাকি 2,000 শিবু উকিল ব্যাংকে নাকি জমা রাখে। খুলে বলি, ভকতবাবু 500, তারক মুদির 150, রামবহাল ভুজাওয়ালার 50, হাবুলের স্টেশনারি স্টোর্সের 200 আমি পাই। শিবু উকিল এই ব্যবস্থা করে দিয়েছে। বাকি ভাড়াটেরা তাকেই টাকা দেয়। নিয়মিত আপনার শেয়ার আপনি পান? না, ভাড়া আদায় বড্ড ঝামেলার কাজ। শিবু উকিলের কাছ থেকে আমার শেয়ারের ভাড়াটেদের 1 তারিখে রসিদ এনে রাখি। আদায় করতে রক্ত জল হয়ে যায়। এদিকে দেখুন, ভবা মাসে 500 করে শিবু উকিলের কাছ থেকে নিয়ে আসে। অবনী ফোঁস করে শ্বাস ছাড়ল। নেহাত মায়ের মন্দিরে সেবার জন্য এখানে পড়ে আছি। চলে গেলে মা রুষ্ট হবেন। মন্দিরে মায়ের সামনে ধ্যানে বসলেই শুনি মা বলছেন, অবু আমাকে ছেড়ে যেন চলে যাস নে। তাই আছি, বুঝলেন তো? বুঝলাম, কিন্তু মায়ের সেবার খরচের টাকা কি শিবুবাবু দেন না? না, বলে ওই 1,000 টাকা থেকেই সব হয়ে যাবে। শুধু বাৎসরিক পুজোর সময় উইলের শর্ত অনুসারে শিবু উকিল নিজে সব ব্যবস্থা করে, ধুমধাম করে, আলো টালো মাইক। কিন্তু তখন আমি কে? পাড়ার মস্তানরা এসে জোটে, তখন তারাই সব। মূর্তি কি পাথরের? আগে পিসে মশাই ঠাকুরদা গঙ্গায় স্নান করতে গিয়ে মাকে পেয়েছিলেন। এই সময় আলো জ্বলে উঠল। অবনী বলল, বসুন, দেখি গোপার ঘরে কফির প্যাকেট পাই নাকি। ও তো সব নিয়ে গেছে, কফি না পেলে চা খাওয়াবো। চলুন গোপার ঘরটা একটু দেখি। অবনী পাশের ঘরের দরজা খুলল। সেই ঘরে ঢুকতেই ঝাঁঝালো সুগন্ধ টের পেলাম। জানলা বন্ধ ছিল। সুইচ টিপে আলো জ্বালালো অবনী। করিডোরের দিকে দরজা বাইরে থেকে আটকানো দেখেছি। ঘরের ভেতর একটা খাট। খাটে শুধু ম্যাট্রেস আছে, চাদর নেই। ড্রেসিং টেবিল আছে, কোনো প্রসাধনী নেই। ওয়ার্ডরোব হাট করে খোলা। মেঝেই একটা সুন্দর গালিচা পাতা আছে। অবনী বলল, সব নিয়ে গেছে, শুধু কার্পেটটা বাদে। কর্নেল বললেন, কার্পেটটা গোপা এনেছিল? আগে হ্যাঁ। কর্নেল ঘরের ভেতরটা খুঁটিয়ে দেখার পর আসতে বললেন, অবনীবাবু, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। স্বচ্ছন্দে। সুদর্শন আমাকে বলেছিল সে গোপার সঙ্গে আপনাকে নাকি। তান্ত্রিক অদ্ভুত শব্দে হাসল। মেন্টাল পেশেন্ট মশাই সবসময় প্রলাপ বকত, তবে এটা ঠিক, গোপাকে আমি সাধন সঙ্গিনী করার চেষ্টা করেছিলাম, কিন্তু মহা ধরিবাজ মেয়ে মশাই, ছলা কলায় ওস্তাদ। কর্নেল হাসলেন। আপনাকে পাত্তা দেয়নি? অবনী মুহূর্তে গম্ভীর হয়ে বলল, স্বয়ং এক ডাকিনীর বাস ওর মধ্যে। তাকে বশ করতে সময় লাগতো, হাত ফসকে পালিয়ে গেল। হারামজাদা ভবাকে একবার পেলে মায়ের সামনে বলি দেব। গোপাকে কি ভয় দেখালো কে জানে, এত বড় প্রপার্টি ফেলে পালিয়ে গেল। ভকতবাবু বলছিলেন গোপার বিয়ে হয়েছে আমেরিকায়, কাজেই এখানে স্বামীর প্রপার্টি পেতে আইনের ঝামেলা আছে। তার চেয়ে বড় কথা, গোপা মার্কিন নাগরিক। হ্যাঁ, স্বামী যে দেশের নাগরিক, স্ত্রী ভিন্ন দেশের হলেও স্বামীর দেশের নাগরিকত্ব সে আপনা আপনি পাবে। কিন্তু বিয়েটা হিন্দু প্রথা বা সামাজিক আচার অনুসারে হয়েছিল কিনা তার প্রমাণ চাই। অবনী হাঁ করে শুনছিল। বলল, এত ফ্যাকরা? গোপার সঙ্গে এ নিয়ে আপনার আলোচনা হয়নি? গোপাকে আমি বলেছিলাম উইলের কথা, কিন্তু আমার কথায় কান করেনি। গোপা কি আপনাকে বলেছিল আমেরিকায় ফিরে যাবে? না তো, ও এই দেশে থেকে ডাকিনী তন্ত্রের চর্চা করবে বলেছিল। কর্নেল একটা দরজার দিকে এগিয়ে গেল। দরজায় পর্দা ঝুলছিল। পর্দা তুলে বললেন, ঘরটা কি খালি? অবনী দরজা ছিটকিনি খুলে বলল, না, ওটাই তো সুদর্শনের ঘর। বুঝলাম করিডোর দিয়ে গেলে সুদর্শনের ঘরের একটা দরজা
এবং এই ঘর থেকে গেলে আর একটা দরজা, তার মানে গোপার ঘর থেকে পা বাড়ালেই সুদর্শনের ঘর। কর্নেল বললেন, থাক, ও ঘরে আর যাব না। বলে আমার দিকে ঘুরলেন। জয়ন্ত, এবার কিন্তু অলৌকিক শক্তি নয়, ম্যাজিক দেখতে পাবে। উনি গালিচাটা সরিয়ে দিলেন। মেঝে গোলাকার ইঞ্চিটাক একটা গর্ত দেখতে পেলাম। অবনী কাচু মাচু মুখে বলল, পুরনো বাড়ি, ছুঁচো ইঁদুরের বড্ড উপদ্রব। কর্নেল গর্তে প্রায় নাক ঠেকিয়ে বসলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, ফরাসি পারফিউম এই গর্ত দিয়ে পিচকিরিতে ছড়ানো সোজা। নিচের ঘরে ফ্যান ঘুরলে একটু পরে উবে যায়। গোলাপ কুড়িও গর্ত দিয়ে গলিয়ে ফেলা যায়। বললাম, কিন্তু কফির কাপে রক্ত? শি ইজ আ বায়োকেমিস্ট জয়ন্ত। মুরগির রক্তকে রাসায়নিক সংশ্লেষণ প্রক্রিয়ায় জমিয়ে একটা কণার আকারে কাপে রেখে গরম কফি ঢাললে 2-3 মিনিটের মধ্যে কণাটা গলে যায় এবং কফি লাল হয়ে ওঠে। আমি বলেছিলাম ম্যাজিক, আপনি বলেছিলেন অলৌকিক শক্তি। কর্নেল হাসলেন। কার্যকারণ তথ্য অনুসারে কার্যে অলৌকিক শক্তির প্রকাশ এবং কারণটা ম্যাজিক। কাজেই আমরা দুজনেই ঠিক বলেছিলাম। অবনী জোরে শ্বাস ছেড়ে বলল, আমি তো কিছু বুঝতে পারছি না। কর্নেল বললেন, ও কিছু না, চলুন আপনার ঘরে যাই। এবার তান্ত্রিক পোর্টিকোর ছাদ থেকে চেয়ার দুটো ঘরে নিয়ে এলো, ফ্যান চালিয়ে দিল। আমরা চেয়ারে বসলাম। সে বলল, তাহলে 2 কাপ চা করে আনি কর্নেল সাহেব। থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। প্রায় 10:30 বাজে। একটা প্রশ্ন করে আমরা উঠব। বলুন। সুদর্শনের মা করুণাময়ী কোথায় আছেন আপনার জানার কথা। অবনী একটু চুপ করে থাকার পর বলল, পিসিমা চণ্ডীতলা আশ্রমে আছেন। আমার পিসে মশাই খুব বাজে লোক ছিলেন। ফ্যামিলি স্ক্যান্ডাল রটাতে নেই, তবে পিসিমাও ভুল করেছেন। ব্রহ্মানন্দ ব্যাটার ছেলের পাল্লায় পড়া ওর উচিত হয়নি। আমাকে মাঝে মাঝে চিঠি লিখে যেতে বলেন। ওই ভণ্ড সাধুর জন্য যাই না। ছেলের মৃত্যুর খবর ওকে পাঠিয়েছেন? শিবু উকিল পাঠিয়েছে, শ্মশানে গিয়েছিল তখন বলল। কর্নেল হঠাৎ ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। আচ্ছা চলি অবনীবাবু, আপনার ভয়ের কারণ নেই। ফোনে কেউ শাসালে আপনিও পাল্টা শাসাবেন। আজ এখানেই শেষ করছি সৈয়দ মোস্তফা সিরাজের কর্নেল কাহিনী ডাকিনী তন্ত্রের 2য় পর্ব। পরের দিন এসে হাজির হব 3য় তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।